বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বজুড়ে এক মহা আতঙ্কের নাম, এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। প্রায় প্রতিদিনই পরীক্ষার সংখ্যা যত বাড়ছে, আক্রান্তের সংখ্যা তত বেশি দেখা যাচ্ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। এবং কোভিড-19 গোটা পৃথিবীকে শুধু স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই ফেলেনি, নানান ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি করে দিয়েছে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানা সংকটে ফেলে দিয়েছে পৃথিবীকে। অনেকেই বলছেন যে এটি নিউ নর্মাল বা নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা, এবং পুরোনো ব্যবস্থায় আর পৃথিবী ফেরত যাবে না। নতুন বিশ্ব ব্যবস্থার চেহারা কেমন হবে সেটি এখন বলা না গেলেও একটি ধারণা অনেকেই দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে, কিংবা যতক্ষণ না পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে, ততক্ষণ পর্যন্ত আসলে এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে পৃথিবীকে। তবে এটি প্রমাণিত হয়েছে, কোভিড-19 অন্তত একটি অনেক মহা দুর্যোগের মধ্যে পৃথিবীকে ফেলে দিল। একটি বিষয় প্রমাণ করতে পেরেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জনগণের একটা বড় দূরত্ব, কেননা রাজনৈতিক নেতৃত্ব জনস্বাস্থ্যের ব্যাপারে চরম ঔদাসীন্য প্রদর্শন করেছেন। এবং কোভিড যখন আক্রমণ শুরু করেছে, তখন তারা এটিকে আমলেও নিতে চাননি। প্রাথমিক অবস্থায় পরিস্থিতি যত খারাপ হয়েছে, ধীরে ধীরে তারা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু ততক্ষণে অনেক কিছুই সামাল দেওয়া যায়নি। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আজকেও কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমাদের সঙ্গে ইন্দোনেশিয়া থেকে যুক্ত হচ্ছেন হাজ্জা মিন ফাদলি রাব্বি। হাজ্জা টিচার্স অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, Islamic University of Indonesia since 2018. His research interests include, but not limited to, issues such as civilizational studies, religion and international relations, Islamic political thought, Turkish political studies, and Indian political studies. During his bachelor and master's years, he has been trained to do foreign policy analysis, particularly the foreign policies of Muslim countries and the role of Muslim countries in international politics. Dr. Khondaker Golam Moazzem এবং Hadza min Fadhli Robbi, welcome to the program. Yes, welcome to you, sir. ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি, গতকালের চিত্রটা আমরা দেখেছি যে পরীক্ষার সংখ্যা বেড়েছে, একই সঙ্গে মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যাও বেড়েছে। কিন্তু আমরা শুনছিলাম, অনেকেই বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যে আমরা করোনার চাইতেও শক্তিশালী। তো কি প্রমাণিত হচ্ছে আসলে? এবং আমরা যখন অনেক কিছু স্বাভাবিক করে দেবার দিকেই এগুচ্ছি, ঠিক সেরকমটাতে এই চেহারা। তো এই চিত্রকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা আপনি কি মনে করছেন, কোন দিকে যাচ্ছি আমরা, ডক্টর মোয়াজ্জেম? আমার কাছে যেটি মনে হয় যে আমরা তো সায়েন্সটি সম্পর্কে আমাদের কারোরই অজানা নয়, এবং এই সায়েন্সটি অন্যান্য দেশ যারা আগে আক্রান্ত হয়েছে সেখানে এটা কিভাবে বিস্তার লাভ করেছে সেটি সম্পর্কে আমরা সম্যক অবহিত ছিলাম, এবং কিভাবে এটা বিস্তৃত হয় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলে কিভাবে আক্রান্তের মাত্রাটি বাড়বে এটি কিন্তু আমাদের অজানা ছিল না। কিন্তু সেই জানা তথ্যের ভিতরেও আমরা নিজেরা নিজেদের অবস্থানটিকে পরিবর্তন করেছি, এবং তার হয়তো অন্যান্য কিছু বাস্তবতা রয়েছে। এখন যে জায়গাটিতে, এই একই সায়েন্সের জায়গা থেকে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটিতে দাঁড়িয়ে যেটি ভয় হচ্ছে যে এই সংখ্যাটি কত বাড়তে থাকবে এবং এটা কোথায় গিয়ে থামবে। এবং সেটার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রতিদিন যে পরিমাণ কল আইডিসিআর এর যে হটলাইন গুলো রয়েছে সেখানে যে আসছে, বলা হচ্ছে প্রায় 1 লাখ 1.5 লাখ করে প্রতিদিন ফোন কল আসে। সেখান থেকে কিন্তু আপনি ইঙ্গিত করতে পারেন যে কতজন তাদের শারীরিক সিমটমকে এই কোভিড এর মতো মনে করছেন। কিন্তু তার মধ্য থেকে আমাদের সীমিত যে ক্ষমতা 9,000 8,000 করে যতটুকু বাড়ছে, তার ভিতরে থেকে আমরা টেস্ট করে এই রেজাল্ট পাচ্ছি। কিন্তু যদি আমরা পূর্ণাঙ্গভাবে এই 1.5 লাখকে যদি টেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু দেখতে পেতেন যে সংখ্যাটা কত বড় একটা সংখ্যায় আসছে, এবং সেই সংখ্যাটা কতটা বিস্তৃত হচ্ছে। এবং যখন থেকে বলুন, শেষ করুন আপনি। যখন থেকে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে উদাসীনতা দেখানো শুরু করলাম, কেননা প্রথম দিকে আমাদের কাছে মনে হয়েছিল যে
নীতি নির্ধারণী পর্যায়ে সরকার কিন্তু স্বাস্থ্যগত বিষয়টিকে গুরুত্ব দিয়ে শুরু করেছিলেন এবং সেভাবেই পাবলিক হলিডে দিয়ে কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম বন্ধ রেখে সকলকে ঘরে রাখার প্রচেষ্টা ছিল এবং সেই সময় পর্যন্ত কিন্তু অনেক কম আক্রান্ত আমরা পেয়েছি। কিন্তু যখনই এটা বিস্তৃত পরিসরে শিল্প কারখানায় কার্যক্রম শুরু হয়ে গেল, কমার্শিয়াল এন্টারপ্রাইজ গুলোতে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, গার্মেন্টস গুলো ওপেন হয়ে গেল, তখন থেকে দেখুন যে ২৬ তারিখে যখন আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছিল ৪২৪টি, মাত্র ২ সপ্তাহে সেটি এখন ১৬০০-তে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কিভাবে এটা উল্লঙ্ঘন হচ্ছে সেটি কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি। অর্থাৎ আমরা যখন থেকে প্রোটেকশন দেওয়া দরকার ছিল, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আরো আমাদের আটকে জায়গা দরকার ছিল, সেটি কিন্তু না করে আমরা উপরন্তু যখন এটা বাড়ার আশঙ্কা বাড়ছে তখন আমরা অর্থনৈতিকভাবে সব উন্মুক্ত করে দেওয়ার কার্যক্রমে সেটা কেন করা হলো ডক্টর মোয়াজ্জেম, যে এই যে যখন বাড়ছে তখন খুলে দেওয়া হলো, মানে কোভিড-19 কি আলাদা কোনো বার্তা দিয়েছিল গোপনে কাউকে? দেখুন, এখানে আমি এই বিষয়টিকে একটু রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে চাই। হয়তো কারোর জন্য কিছুটা অপ্রিয় মনে হতে পারে, কিন্তু বিষয়টা সম্ভবত এরকম যে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবার কারণে যদি একজন অনাহার ক্লিষ্ট মানুষ যদি রাস্তায় ঘোরেন এবং তার কারণে যদি সকলে তারকে জানতে চায় এবং মিডিয়াতে যদি সেটি রিপোর্ট হয়, সেটি সম্ভবত একটি রাজনৈতিক সরকারের কাছে বেশি সংবেদনশীল। তার বিপরীতে আক্রান্ত হয়ে নীরবে তিনি ট্রিটমেন্টে গেলেন, সুস্থ হলেন, ফিরে আসলেন, সেটি সম্ভবত রাজনৈতিকভাবে তার কাছে কম আক্রান্ত হবার মতো একটা বিষয়। সম্ভবত সেই জায়গা থেকেই সরকার যেটি মনে করেছেন যে তার জন্য অনাহার ক্লিষ্ট অর্ধাহার অনাহারে রয়েছে মানুষ, এই জায়গাটিকে সরকার গুরুত্ব দিতে যাচ্ছিলেন এবং তার একটা বাস্তব পরিস্থিতিও এই কারণে যে সরকারের কাছে যে সীমিত সামর্থ্য ছিল, যে সেই সীমিত সামর্থ্য দিয়ে যতটুকু সরকার সাহায্য করছিলেন তা দিয়ে আসলে সকলের পূর্ণাঙ্গ চাহিদা মিটছিল না। ফলে তাদের ভিতরে একটা দ্বিধান্বিত ভাব কাজ করছে যে কিভাবে এই মানুষগুলোকে চাহিদার অন্তত ন্যূনতম জিনিসটুকু দেয়া যায়, আবার অন্যদিকে শারীরিক যে সমস্যা, যে কোভিড এর মতো যে সমস্যা, সেটিকেও আবার কিভাবে চালানো যায়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই যে দুটোকে আসলে পাশাপাশি চালানো যায় না। একটি আসলে আরেকটিকে পাশাপাশি রেখে কাজ করে না, বরঞ্চ একটি আরেকটিকে আঘাত করে এবং নেতিবাচক প্রভাব ফেলে, যার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ শুধু এই কথাটি এই পর্যায়ে বলতে চাই যে আমরা যখন থেকে দেখতে শুরু করলাম যে সরকার বিভিন্ন মুখী কার্যক্রম প্রায় নিয়ে ফেলেছে এবং প্রায় সকলের কাছে পৌঁছানোর মতো একটা পর্যায়ে চলে গিয়েছে, তখনই আমরা দেখতে পেলাম যে সরকার আবার উল্টো করে খুলে দিতে চাইলেন। অর্থাৎ যে জিনিসটি হলো যে যখন উপকারটি সরকার নিতে পারতেন, সেই উপকারটি তখন না নিয়ে উল্টো আবার পিছন দিকে ফিরে গেলেন। ফলে যে সুবিধাটি আমরা ২ মাস বন্ধ রেখে পাওয়ার কথা ছিল, সেই ২ মাস বন্ধ রাখার সুবিধাটি না পেয়ে উল্টো আমরা এখন আসলে ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক স্কোয়ার জিরোতে চলে গিয়েছি। অর্থাৎ এখন আবার পুনরায় নতুন করে শুরু করার মতো একটা অবস্থায় চলে গিয়েছি। অসুবিধাটা আরো বাড়িয়ে তুললাম। জি, আমি আসবো আবার আপনার কাছে। Mr. Hadza, Indonesia, the world's fourth most populated country, faces a momentous challenge. So far, 17,514 plus have been infected and 1,148 died in Indonesia. So what is the latest situation in Indonesia and what's your take on COVID-19? So the situation currently, the cases is already increasing today as per 16 hours. We have seen 18,000 cases now and also 1,100 deaths. So it's a pretty serious situation for all of us in Indonesia. And there are several main challenges that currently the government is facing. The first one is that the government is trying to relax all of the restriction related to the economic lockdown and also all of the social activities restriction. All of those activities are currently being relaxed, and therefore people are more mobilized in their activities. And because of this mobilization, there are spike of cases in several big cities such as in Jakarta, in Surabaya, mostly in Java Islands. I think that's one of the problems that we are currently facing. Hadza, as we know that Indonesia spends only 1.2% of its GDP on healthcare. That is below average for a developing country. With such a fragile health sector, is it possible to prevent the spread of epidemics like corona? Yes, that's one of the main challenges that we are currently facing. Because of our lack in the public health budget, we are currently facing a crisis in, for example, in facing
many patients are not getting beds in their hospital, and also a lot of public hospitals are not able to cope with the patients coming every day. And our government is currently trying to build emergency hospitals and also field hospitals all around Indonesia. For example, in Jakarta, we have at least one emergency hospital dedicated for coronavirus treatment. But then again, it's not enough because people have to QE to get placed in that hospital. And as the result, people dying every day due to the lack of space in the hospital. That's the case in Indonesia. And do you think the government will face severe problems balancing the economy and public health at the post-COVID period? Yes, of course. That's the central problem that government is currently trying to tackle, because some projection has already projected that since 2019, Indonesian economy will suffer serious problem in 2020, even without pandemic. So with this pandemic coming into Indonesia, serious consequences will, of course, be felt by many people. For example, layoff for the blue collars sectors, and so debt issues suffered by middle class. And also we have payroll and also 8 bonus cuts, budget cuts in governmental office, and also impacts towards tourism sectors in Indonesia. And that's costing a lot of money for the government. And that's why government is currently trying to make a pandemic bond. There's government trying to sell to all overseas Indonesian. And also government is trying to enact a new emergency fund to ensure that financial crisis will not be happen in Indonesia. ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা ইন্দোনেশিয়ার পাবলিক হেলথ নিয়ে কথা বলছিলাম, এবং বাংলাদেশ সহ আমরা পৃথিবীর সব দেশই জানি যে পাবলিক হেলথের বিষয়টা আসলে খুবই অবহেলিত। কিন্তু বাংলাদেশে গত কয়েক বছর ধরে আমরা শুনছি যে আমরা অন্যান্য ক্ষেত্রে এগুতে না পারলেও, আমাদের রাজনৈতিক উন্নয়ন না হোক, অন্যান্য ক্ষেত্রে শত দুর্বলতা সত্ত্বেও আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছি এবং অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছি বলছি সরকারি ভাষ্য। সেখানটাতে আমার প্রশ্ন যে স্বাস্থ্য খাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে কম বরাদ্দ বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাস্থ্য খাতের জন্য, এবং আমাদের উপরে যারা আছে তাদের চেয়ে তো আমাদের গ্যাপটা অনেক বেশি। আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন, এবং একই সঙ্গে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইব, এই যে খুলে দেওয়া হলো, লকডাউনটাকে খানিকটা শিথিল করে দেওয়া হলো, যেটি আপনি খুব ভালোভাবে যথার্থভাবে চিত্রায়িত করেছেন, এই শুরুটা হয়েছে কিন্তু তৈরি পোশাক খাত দিয়ে, এবং আমাদের রেডিমেড গার্মেন্টসের আমরা প্রথমেই দেখলাম সংকট শুরু হবার আগেই তারা প্রণোদনা চাইলেন। নিশ্চয়ই এই খাতটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এই খাতের যারা শ্রমিক আছে, যারা মালিক আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কিছু কিছু ট্রান্সপারেন্সির অভাব আছে বলে অনেকে মনে করেন, বা পারসেপশনের একটা বড় সংকট তারা তৈরি করেছেন। তারা প্রথমে প্রণোদনা চাইলেন সরকারের দিক থেকে, প্রথম প্রণোদনা তাদেরকেই দেয়া হলো, অন্তত ঘোষণা তো দেওয়া হয়েছে। হঠাৎ করে দেখলাম যে তারা ফ্যাক্টরি খুলে দেওয়ার কথা বললেন, আবার তাদেরকে বাড়িতে পাঠানো হলো প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে। তারপরে আবার দেখা গেল যে ফ্যাক্টরিগুলো চালু হলো। সো আমি একটু বুঝতে চাই যে এরকম কোনো তথ্য কি আছে যে বাংলাদেশের, আমরা শুনেছিলাম যে $3.2 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হয়েছে, যে কত অর্ডার আসলে ক্যান্সেল হলো, কত অর্ডার এখন আছে, কি পরিমাণ ফ্যাক্টরির কাজ আছে, কি পরিমাণ ফ্যাক্টরির কাজ নেই, কি পরিমাণ ফ্যাক্টরির কাজ এখন আছে যেই অর্ডারগুলো আসলে তারা সাপ্লাই দিতে পারবেন। একটু চিত্রটা যদি জানা থাকে, বা বিজিএমই কি এই বিষয়ে কোনো ফ্যাক্টস ফিগার তাদের ওয়েবসাইটে অন্য কোথাও দিচ্ছে কিনা, সেটি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দুটো প্রশ্ন একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলেন। আপনার প্রথম প্রশ্নের ক্ষেত্রে যেটা বলছি যে বাংলাদেশ অবশ্যই জাতীয় আয়ের প্রবৃদ্ধির দিক থেকে, মাথাপিছু আয়ের দিক থেকে বিগত দশকে আসলেও বলবো যে ঈর্ষণীয়ভাবে এগিয়েছে, এবং হয়তো সরকারি হিসেবে তথ্যপাত্রটা হয়তো অনেক বেশি দেখালেও আন্তর্জাতিক হিসেবেও আমরা দেখেছি যে 6% উপরে প্রবৃদ্ধি বজায় রাখা ধারাবাহিকভাবে এরকম অর্থনীতি বিশ্বের ভিতরে খুব কমই ছিল। বাংলাদেশ তাদের ভিতরে একটি দেশ, যেটি সকলেই সেটি বলছিলেন। কিন্তু আমাদের এই প্রবৃদ্ধিটি অনেক বেশি কেন্দ্রীভূত ছিল সীমিত সংখ্যক অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে, এবং সেই জায়গাটিতে স্বাস্থ্য খাত আসলে সেইভাবে বলতে পারেন যে বরাদ্দ পায়নি, অথবা এভাবে বলতে পারেন যে গত দশকের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিটি আনতে গিয়ে আমরা বিনিয়োগকে উৎসাহিত করতে, অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে অবকাঠামো খাতে যে পরিমাণ বিনিয়োগ করেছি, তা করতে গিয়ে সামাজিক খাতে বিনিয়োগের জন্য সরকারের হাতে আর, অথবা বলতে পারে সরকারের পকেটে আর টাকা ছিল না।
এবং সে কারণে হয়েছে কি যে সরকারের অবকাঠামো প্রচুর পরিমাণ বড় বড় অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ হয়েছে বিগত দশকে, এবং তার ফলে আমরা রাস্তাঘাটের উন্নতি দেখেছি, বিদ্যুৎ খাতের উন্নতি দেখেছি, যোগাযোগ ক্ষেত্রে এবং পোর্টের ক্ষেত্রে উন্নতি দেখেছি। আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে বড় বড় ফাস্ট ট্র্যাক প্রজেক্ট যেগুলো নেওয়া হয়েছে, এত বড় বড় বিনিয়োগ সেগুলো করতে গিয়ে শেষ না করতে পেরে এখন মধ্যাবস্থায় গিয়ে হিমশিম খাচ্ছি। কিন্তু এই খাতগুলোতে টাকা দিতে গিয়ে আমরা সামাজিক খাত বিশেষ করে স্বাস্থ্য খাতে কিন্তু পর্যাপ্তভাবে বরাদ্দ আমাদের এখানে করা যায়নি। আমরা হুর কিছু তথ্য দেখছিলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের কিছু তথ্য দেখছিলাম, সেখানেও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে আমাদের এখানে স্বাস্থ্য খাতের ক্ষেত্রে একটা বড় পরিমাণ ক্ষেত্রেই আমাদের যে ইমার্জেন্সি ফ্যাসিলিটি থাকা অথবা ন্যূনতম যে সমস্ত ফ্যাসিলিটি কমিউনিটি হেলথ সার্ভিসে থাকা সেগুলো কিন্তু আমরা নিশ্চিত করা যায়নি। এমনকি আমরা এটাও দেখা গেছে যে থার্মোমিটারও কিন্তু দেখা গেছে প্রায় 20 থেকে 25% স্বাস্থ্য ফ্যাক্টরি স্বাস্থ্য ফ্যাসিলিটিতে কিন্তু ন্যূনতম থার্মোমিটারটাও কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। ফলে সেই জায়গা থেকে বোঝা যায় যে স্বাস্থ্য খাতের জন্য যে ব্যাপক বরাদ্দ দরকার সেই বরাদ্দের বিপরীতে কিন্তু আমরা এই বরাদ্দটি এখনো করতে পারিনি। তবে আপনি কি একটু আগে ইন্দোনেশিয়ার তথ্য থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই অবস্থাটি শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, অন্যান্য দেশেও স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ পর্যাপ্তভাবে করতে পারছে না। এমনকি ইন্দোনেশিয়ার মতো আমাদের যে উন্নয়নশীল দেশেও তারা এখনো স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ করছে না। কিন্তু মনে রাখা দরকার যে আগামীতে ধীরে ধীরে আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দটা এই যে ইমার্জেন্সির কারণে যেটা আমরা ধরতে পারছি এই বরাদ্দটা আগামীতে আরো বাড়ানো দরকার, সেটি এখন সকলেই স্বীকার করছেন। আমরা ইমার্জেন্সি ভিত্তিতে সরকার এখন প্রায় 250 কোটি টাকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছেন বিভিন্ন জিনিস কেনার জন্য। প্রায় 6000 নার্স নিয়োগ করা হয়েছে, 2000 ডাক্তার নিয়োগ করা হয়েছে, সেটিকেও আমরা মনে করি যে দরকার রয়েছে। একটি শুধু অনুরোধ থাকবে যে এই ইমার্জেন্সি প্রয়োজনগুলো যেন শুধু ইমার্জেন্সি না থাকে, স্বাস্থ্য খাতের এই বরাদ্দটি যেন আগামী বছরকাল ধরে যেন আগামী বেশ কয়েক বছর ধরে যেন ধারাবাহিকভাবে থাকে, যাতে আমাদের স্বাস্থ্য খাতের অবকাঠামোটি যেন উন্নত হয় সেরকম একটি চেষ্টা যেন থাকে। আপনার দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে ছোট্ট করে যদি বলি যে আমাদের এক্ষেত্রে তৈরি পোশাক খাতে এখন পর্যন্ত বিজিএমই এর তথ্য মতো $3.18 বিলিয়ন অর্ডার বিভিন্ন কারণে ক্যান্সেল হয়েছে, ডেফার হয়েছে অথবা তারা স্থগিত রেখেছে। আবার একই সাথে এটাও ঠিক যে প্রায় $1 বিলিয়ন উপরে অর্ডার গুলো তারা আবার নিতেও চেয়েছেন ব্র্যান্ড বায়াররা, সে তথ্যটিও কিন্তু এখানে আমাদের জানা দরকার। আবার একই সাথে এটাও আমরা শুনেছি যে বিভিন্ন ব্র্যান্ড বায়াররা কিন্তু এখন আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বলছেন যে তারা শ্রমিকদের মজুরির একটা অংশ তারা দিতে চান। সুতরাং এই তথ্যগুলো কিন্তু আসা দরকার। আমাদের এই জায়গাটিতে আমরা স্বচ্ছতা প্রত্যাশা করি যে কোন জায়গায় কি কি উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেটা দেশের ভিতরে এবং দেশের বাইরে যে উদ্যোগগুলো, যেমন আমরা শুনেছি যে নেদারল্যান্ডস এবং সুইডেন সরকার অঙ্গীকার করেছে তাদের ব্র্যান্ডগুলো বাংলাদেশে যত অর্ডার দিয়েছেন তার জন্য যত কাঁচামাল কেনা হয়েছে শ্রমিকদের মজুরির জন্য যা পাওনা সেগুলো তারা দেবেন। এমনকি ইউরোপ ভিত্তিক যে ব্র্যান্ড বায়ারদের একটা অ্যালায়েন্স রয়েছে তারাও অঙ্গীকার করছেন যে তারা সমস্ত ধরনের ওয়েজ পেমেন্টস গুলো তারা করতে চান। সেই তথ্যগুলো আমাদের এখানে আসা দরকার। কিন্তু একই সাথে এটাও আমরা মনে করি যে যেভাবে তড়িঘড়ি করে কারখানাগুলো খোলা হয়েছিল, তড়িঘড়ি করে যদি না খুলে আরো কিছুকাল অপেক্ষা করে যদি খোলা হতো তাহলে সম্ভবত এখন যে এক ধরনের দুরবস্থার ভিতরে পড়েছি সেটি আমরা কিছুটা হলেও এড়িয়ে যেতে পারতাম। কেননা এখন যে কাজগুলো কারখানাগুলো করছে এই অর্ডারগুলো কিন্তু এক্ষুনি নিয়ে গিয়ে কেউ বিক্রি করতে পারবেন না, কারণ দোকানগুলো সবই বন্ধ ইউরোপের দেশগুলোতে, কিছু কিছু খুলছে কিন্তু সেখানেও কিন্তু এখনো কেনার মতো কাস্টমার সেখানে নেই। সুতরাং এই অর্ডারগুলো পাঠানোর ক্ষেত্রে আমাদের মালিকরা যদি অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে মিলে নেগোশিয়েট করতেন যে টাইমটা পিছিয়ে দেওয়া হোক, আরো 1 মাস পরে আমাদের অর্ডারগুলো যাবে, এরকম যদি একটা অঙ্গীকার করা যেত তাহলে কিন্তু আমরা সময়কালটি আরেকটু পিছিয়ে যদি কাজগুলো শুরু করতাম তাহলে কিন্তু আমাদের কারখানার কর্মপরিবেশে এমনকি এখন যে করোনার যে প্রভাবটা সেটিও কিন্তু অনেকটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতাম বলে আমার অনুমান। Hadza, according to Jakarta Post, Indonesian GDP will decrease by 2.1%, 2.9 million will be unemployed, government spending would grow by 5%, the travel industry loses $1.5 billion, the hotel business had fallen to 30% to 40%, the aviation sector suffered financial losses up to 207 billion RP, and the retail industry suffered 32% fall in daily earnings per outlet. Has the COVID-19 pandemic caused a great recession in the Indonesian economy?
Currently, there is no clear sign of recession since the government is trying to reopen the economy at all cost. The government has also allocated at least 405 billion rupiah to mitigate the impacts of the financial crisis that will be happening in Indonesia. And that's why the government is currently trying to balance the needs for the public health and also the needs for the economic reopening. Of course, that is difficult to handle, but I think we will see the result in next 1 or 2 months. And I think the economic reopening in Indonesia will bring some serious consequences, of course, to the public health. But the government is currently trying to reopen the economy with a step-by-step measures. For example, starting from the early June 2020, the government will allow several sectors to be reopened again, such as the shopping malls and also the hotels, by implementing a very strict health measures, and also allowing several people and employees under 45 years old age group to be able to join the job again. And so the layoff will not be happen again in the future times. But I didn't really think that such measure will be successful because the government is trying to is doing its hard job to answer the question of the public health, whether the government is currently able to flatten the curve or not. That is still the question that the government should be answering. China is the largest source of imports to Indonesia with a value of $34.3 billion. It is also Indonesia's largest export destination. How is the COVID-19 situation going to have a greater impact on Indonesian import and export demand? Will the outbreak of corona have a far-reaching negative impact on foreign investment in Indonesia? Regarding the foreign investment, currently the government, especially the Investment Board of Indonesia, is trying to engage with several countries such as United States of America, United Emirates Arab, and also the Japan to open their factories in Indonesia, because these countries has already closed their companies in China due to coronavirus, and therefore they are seeking new place to open their companies. That's why Trump has just spoken with our president, with President Joko Widodo, to reopen our economy by allowing American investment to settle in Indonesia. Jokowi and also Trump has been planned to open new industrial zone dedicated for American companies in Brebes in Central Java. And I think it's pretty interesting development to be wait in next 6 to 1 year to come. So and also for the Chinese investment, I think there will be no decrease in such investments, because according to Dr. Zulfikar Rahmat, Indonesian cooperation with China will be strengthened after the pandemic, especially because China is still needing most of Indonesian natural resources to be developed for their for their manufacturing industry. And I think the economic cooperation between China and Indonesia will develop significantly after the pandemic. And according to KPMG, if you are talking about the government initiatives, the government has set $26.36 billion for stimulus packages focusing on healthcare spending, social protection and economic recovery programs, along with reducing import restrictions, relaxation of credit scoring requirements, relaxation of loan restructuring requirements. What other effective measures can the government take to deal with the economic collapse, and do you think Indonesia is in a tough spot with limited fiscal resources? Yes, for that question, I would like to answer with this. So the central government and also local government has been working cooperatively to provide assistance. I mean, direct assistance, which will be delivered with money, not with basic needs, but also with not only with basic needs, but also with money, so that the poor section of the community could still buy the things that they need to survive for living. So, but this has caused problem because between the central government and also local government, for example, the central government and also a local government in Jakarta province, they have been disagreeing on how to deliver all of this assistance to the needy. They are arguing about who should be providing the budget.
For one instance, the central government is at first the central government is hesitating to give the social assistance to the people living in Jakarta because they think it is the Jakarta administration provincial job to provide all of the assistance to the poor section of the community. But then again, the debate ensues, and currently the central government is also providing, because it is written in the law that during the quarantine and also during the large-scale social restriction measures, the central government has to deliver the financial needs to the poorest section of community. Regarding the financial resources, I know that the fiscal resources will be a huge challenge for Indonesia. That's why Indonesian government is trying to sell its bonds. To sell its bond is Okay. obligation to Indonesian living abroad. Uh, and it will be opening, I think, around the September, October 2020, as far as I can remember. So that's how the Indonesian would attract some more fiscal resources, as well as borrowing from international institutions. ডক্টর মোয়াজ্জেম, আমরা যদি বাংলাদেশের এই কোভিড-19 মোকাবেলার জন্য যে আর্থিক সহায়তা প্রণোদনা যে নামেই বলা হোক না কেন, স্টিমুলাস প্যাকেজ, সেটি নিয়ে আলোচনা করতে যাই যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে আমরা জানি প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো বিভিন্ন ধাপে প্রণোদনা ঘোষণা করা হচ্ছে বিভিন্ন খাতের জন্য, এবং সেগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই মনে করেন যে একেবারে হতদরিদ্ররা সেই অর্থে অনেকেই বাংলাদেশের যে ডাটাবেজের মধ্যে নেই, তাদের কি অবস্থা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার অর্থ কোত্থেকে আসবে, এর অনেকটাই আবার ঋণ সহায়তা ব্যাংকের মাধ্যমে যাবে। তো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের করুণ চিত্র আমরা জানি যে অব্যবস্থাপনার একটা চূড়ান্ত নমুনা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত। এবং তৃতীয়ত হচ্ছে যে এর ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কারণ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি নানা রকমের করাপশন, নানা রকমের দুর্বলতা। তো সব মিলে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার বিশ্লেষণ কি, আপনি কিভাবে দেখছেন পরিস্থিতি। প্রথমত জিনিসটাকে আমরা এভাবে বলতে চাই যে করোনা যখন থেকে আমাদের দেশে আক্রান্ত হবার বিষয়টি জানা গেল, খুব দ্রুততর সময়েই সরকার প্রধানের কাছ থেকে স্টিমুলাস প্যাকেজের প্রথম প্যাকেজটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। আমি বলবো যে এটা রাজনৈতিকভাবে এবং সরকারের দিক থেকে একটা তড়িৎ পদক্ষেপ হিসেবে ইতিবাচক বলা যায়, এবং পরবর্তীতে ধাপে ধাপে বাকি প্যাকেজগুলো কিন্তু এসেছে আমাদের এখানে, যেটি বলতে পারেন যে সকল খাত বা সকল যে জনগোষ্ঠী তাদের জন্য টার্গেট করে বিভিন্ন রকমের প্যাকেজগুলোর কথা বলা হয়েছে। কিন্তু এটাও ঠিক যে যে বাস্তবতার কথাটি আপনি বললেন যে সেখানে আমরা বিভিন্ন রকমের সীমাবদ্ধতাগুলো ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছি এখানে। প্রথমত হলো যে যে গোষ্ঠীর মধ্যে এই সাহায্যটা সবচেয়ে বেশি প্রয়োজন, যারা কিনা ইনফরমাল সেক্টরে কাজ করে, দৈনিক ভিত্তিতে আয়ের ভিত্তিতে কাজ করে, যাদের ওরকম কোনো ডেটাবেজে যাদের নাম নেই, তাদেরকে কিভাবে কভার করা যাবে। তো সেই জায়গাটিতে আমরা যেটি দেখলাম যে সরকারের পক্ষ থেকে ভিজিডিভিজে প্রোগ্রামের বাইরে, ওএমএস এর বাইরে আরো, যেখানে প্রায় ৭৬ লক্ষ সুবিধাভোগী রয়েছে, এর বাইরে আরো প্রায় ৫০ লক্ষ পরিবারকে যুক্ত করে প্রত্যেক পরিবারের জন্য ২৫০০ টাকা করে দেবার প্রায় ১২৫০ কোটি টাকার একটি প্রোগ্রাম ঘোষণা করা হলো। আমার মনে হয় যে উদ্যোগ হিসেবে ইতিবাচক, কিন্তু আবার একই সাথে এটিও আমরা সতর্ক করেছিলাম সিপিডি থেকে যে এই সিলেকশন প্রসেসের ভিতরে যেন স্বচ্ছতা থাকে, এবং এখানে যেন এমন যেন না হয় যে যাদের দরকার নাই তারা ঢুকে গেছেন, আবার যাদের দরকার তারা বাদ পড়ে রয়েছেন, এরকম যেন না হয়। কিন্তু বাস্তবিকে সেরকমই একটি অসুবিধার ভিতরে এখন এই প্রসেসটি হিমশিম খাচ্ছে। তবে যেহেতু একটি কোঅর্ডিনেটেড প্রসেসের মাধ্যমে ডাটাবেজের মাধ্যমে জিনিসটি করার উদ্যোগ, আমার ধারণা সমস্যাটি অনেকটা চিহ্নিত করা যাবে, কিন্তু তারপরেও এখানে হয়তো দুর্বলতা থেকে যাবে। যেমন পরিবার প্রতি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের পরিবার প্রতি আইডেন্টিফাই করবার মতো কোনো ইনস্ট্রুমেন্ট হয়তো নেই। ব্যক্তিকে আইডেন্টিফাই করার ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন তার ভোটার আইডি রয়েছে, তার হয়তো এনআইডি রয়েছে এবং তার মোবাইল নম্বর রয়েছে, কিন্তু পরিবার প্রতি ২৫০০ টাকা যখন আসবে তখন ওই পরিবারের কয়জন আসলে লিস্টেড হলো বা হলো না সেটিকে কিন্তু পার্থক্য করবার একটা ঝামেলা এখনো রয়ে গেছে, যেটি আমরা এখনো জানি না যে এটা কিভাবে হ্যান্ডেল করা হবে।
সেটি এখানে একটি ঝামেলা রয়েছে। দ্বিতীয়, তবে তারপরে আমি বলবো যে এর মাধ্যমে সরকার শহরাঞ্চলে যে দরিদ্র মানুষ রয়েছেন, যারা রিক্সা চালক, মুটে মজুর, যারা দৈনিক দোকানে কাজ করেন, যারা বাসে কাজ করেন, হেল্পার বা বিভিন্ন রকমের কাজ করেন, তারা হয়তো এর মাধ্যমে সুবিধা পাবেন, এরকম একটি আশা আমরা এখানে দেখতে পাই। আমরা দেখতে চাই যে ঈদের আগেই যাতে এই পুরো প্যাকেজের যারা রয়েছেন তারা যেন সকলেই এই টাকাটি পেতে পারেন, সেই দিকে যেন সরকারের লক্ষ্য থাকে সেটি। এর বাইরে যেটি ওএমএস কার্যক্রম চলছে, আমরা এটিকে বলতে চাই যে এটি বাড়ানো দরকার এবং আরো বাড়ানো দরকার। এবং সরকারের হাতে যেহেতু এখন রিসোর্স রয়েছে, যেহেতু ধানের উৎপাদন ভালো রয়েছে, চালের স্টকও রয়েছে, মজুদ রয়েছে, এটি যদি আরো বিস্তৃত করা যায় এবং কম মূল্যে যাতে অন্তত খাদ্য নিরাপত্তাটি নিশ্চিত করা যায়, সেটি হয়তো এখানে প্রয়োজন পড়বে। কিন্তু আবার একই সাথে এটাও দেখা দরকার যে ব্যবসায়ীদের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেটির ভিতরে এসএমই খাতের জন্য যে উদ্যোগগুলো এবং বড় ব্যবসায়ীদের জন্য যে উদ্যোগগুলো, সেখানেও কিন্তু আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতে প্রচুর সংখ্যক ব্যবসায়ী রয়েছে যারা অতটা ব্যাংকে কাজ করেন না, কিন্তু তাদেরকে কিভাবে এই উদ্যোগের ভিতরে নিয়ে আসা যাবে সেটি কিন্তু একটু চ্যালেঞ্জের জায়গা। তবে এখানে যেটি আপনি বলছিলেন যে অর্থের যে ব্যাপারটি, ব্যাংক নির্ভর হবার কারণে ব্যাংকের যে অর্থের তারল্য সংকট, সেটি কিভাবে মেটানো যাবে, এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ব্যাংক এগিয়ে এসছে। তারা প্রত্যেকটি প্রোগ্রামের অর্ধেক অংশ তারা নিজেরা আবার সেন্ট্রাল ব্যাংক থেকে রিফাইন্যান্স স্কিম চালু করছে। যেমন এসএমই খাতের জন্য যে 20,000 কোটি টাকা, তার 10,000 কোটি টাকা সেন্ট্রাল ব্যাংক থেকে রিফাইন্যান্স স্কিমের জন্য ব্যাংকগুলোকে দেওয়া হবে, ফলে সেখান থেকে তারা এটি ব্যবহার করার সুযোগ পাবে। এর বাইরে রেপো রেট কমানো হয়েছে, এর বাইরে ইন্টারেস্ট রেট কল মানি রেট গুলো কমানো হয়েছে, যার ফলে ব্যাংকগুলোর হাতে তারল্য প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, তারল্য বাড়বে, সেটি দিয়েও তারা কিন্তু এই ঋণটি দেবার মতো একটা পরিস্থিতিতে যেতে পারবে। আমাদের আশঙ্কাটি হলো এই যে এই ঋণের ব্যাপারটি যেন শুধুমাত্র ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে না হয়। তাহলে যেটি আমরা ভয় পাচ্ছি যে তাহলে দেখা যাবে যে ব্যাংকগুলো তাদের বড় বড় ক্লায়েন্টদের দেবার ফলে অনেক সময় যাদের দরকার গুরুত্বপূর্ণ ছোট আকারের ক্লায়েন্ট, তারা হয়তো এখানে বাদ পড়ে যেতে পারে, অথবা একজন বড় ক্লায়েন্টকে অনেক টাকা দিতে গেলে ছোট অনেক ক্লায়েন্টকে তখন দেবার মতো অর্থ ঘাটতি তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটিতে প্রায়োরিটিটি শুধুমাত্র যাতে ব্ল্যাঙ্ক ক্লায়েন্ট ভিত্তিতে না হয়ে অবশ্যই যেন তাদের দুর্যোগের ভিত্তিতে হয়, যাদের প্রয়োজনটি বেশি তাদেরকে যেন সেখানে প্রায়োরিটি দেওয়া হয়, সেই বিষয়টি যেন এখানে নিশ্চিত করা হয়। এখন পর্যন্ত মডালিটিটা ঠিক করা হয়নি সেই অর্থে। মোটামুটি একটি মডেলিটি সেন্ট্রাল ব্যাংক থেকে পার্টনারশিপ এগ্রিমেন্ট করা হয়েছে ব্যাংকগুলোর সাথে, সেটির আলোকে মোটামুটি একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংক এটিকে নিয়মিত পর্যবেক্ষণ করবেন, আজকেই কথা হলো তাদের সাথে, তারা এটি নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন, মনিটরিং এ রাখবেন, যাতে এই ধরনের গ্যাপস গুলো যাতে না থাকে। কিন্তু তারপরেও আমাদের কাছে মনে হয় যে এই জায়গায় সেন্ট্রাল ব্যাংক থেকে যদি পার্টনারশিপ এগ্রিমেন্টের ভিতরে যদি বলা হতো যে শুধু ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপটি না, অবশ্যই যাদের জন্য এই চাহিদাটি গুরুত্বপূর্ণ, যারা বেশি এফেক্টেড হয়েছে তাদেরকে যেন প্রায়োরিটাইজ করা হয়, সেই বিষয়টি এখানে যেন গুরুত্ব দেওয়া হয়, সেটি আমরা মনে করি। আরেকটি ছোট্ট কথা বলতে চাই এখানে, যে সিলেকশন প্রসেসে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বচ্ছতার একটি যে ঘাটতি, সেই স্বচ্ছতার ঘাটতিটি মেটানোর ক্ষেত্রে এই প্রক্রিয়া শুধুমাত্র সরকার, ব্যাংক এবং কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দকে যুক্ত করা হয়েছে। এর ফলে যেটি হয়েছে, অনেক ক্ষেত্রেই স্বচ্ছতার একটি ঘাটতি দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভুয়া নাম যুক্ত হচ্ছে, একাধিক নাম যুক্ত হচ্ছে, একই নাম বারবার আসছে। এই জায়গাটিতে যদি তৃতীয় পক্ষের একটি থার্ড আই যুক্ত হতো, যেমন এনজিও যারা কিনা এদেরকে নিয়ে নিয়মিত কাজ করেন বা সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে, তাদেরকে যদি এই মনিটরিং প্রসেসে যুক্ত করা যায়, তাহলে স্বচ্ছতার জায়গাটির আরো একটি ভিন্ন মাত্রা পেত বলে আমাদের মনে হয়। Hadza, it's been almost 6 more months the world is going through a severe crisis, but OIC hasn't taken any fiscal or supportive initiatives for its member Muslim countries. Do you think the OIC member states require a regional and global response based on unity, solidarity and compassion to overcome the challenges in Muslim countries? And how can the COVID-19 pandemic affect the foreign policies of Muslim countries in the post-COVID era? Regarding to the OIC's move in the coronavirus, I think there is a lack of initiative from the OIC member countries to join and also to coordinate a task force to answer the problems faced by the Muslim countries in the case of coronavirus. I think that most of the Muslim countries are also members of the OIC has chosen to move by itself because of the lack of budget, and each country says
is also facing its own economic crisis. That's why I think it is a very hard job to do for these Muslim countries to cooperate with each other, especially to create a task force on coronavirus. And also, I think some of the Muslim countries, for example, Turkey, is taking its own lead to assist other Muslim countries. We have seen that Turkey is sending assistance, medical assistance to countries, not only Muslim countries, but also Western countries, because of their investment in public health is very good. That's why Turkey has been one of the leading players that Muslim countries should imitate. And I think that maybe Turkey should lead the process of leading all of the Muslim countries in order to cooperate against the coronavirus. And it is also important to highlight that we are also going to wait for whether Saudi Arabia will open its gates for Hajj. And I think IC should conduct an extraordinary meeting in order to answer that question, whether the Hajj will be open for this year. And if it's not open, how Muslim countries should mitigate the coronavirus in next years to come, because this will significantly impact the movement of Muslims to Saudi Arabia, and also we will impact Muslim countries' economies in a whole. Yes. Hadza, my last question to you, very briefly. Recently, China expanded its help to Indonesia to deal with COVID-19 and sent 40 tons of medical aid to Indonesia. But experts say that anti-Chinese sentiment deeply entrenched in Indonesia. How can the COVID-19 pandemic affect Indonesia's historical relationship with China? I think the Chinese-Indonesian relations after the pandemic will be strengthened depending on how China is trying to portray itself among the Indonesian public. It is very important to China to assert its soft power instead of hard power, because we are saying that China is increasing its military capabilities in South China Sea, and is something that is threatening Indonesian sovereignty. And I think China should opt for a more for a more proactive and also soft power approach in order to gain its support in Indonesia. China, to develop its cooperation with Indonesia, China needs to provide more scholarship, also provide more cultural exchanges, and also provide more program that is based on giving a better understanding on what China is and how China people would like to develop its cooperation with Indonesia. I think that's the thing that China needs to do in order to develop a better cooperation with Indonesia, and also Indonesia could get something from its relation of these two countries. ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য। সামনে বাংলাদেশের বাজেট এবং এই কোভিড-19-এর অভিজ্ঞতার আলোকে আসলে সামনের বাজেটটি কি হওয়া উচিত আপনি মনে করেন? এবং আমরা জানি যে গত কয়েক মাসের ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রায় কলাপস হওয়ার পথে। তো সামনের বছরগুলোতে মাথায় রেখে এই আগামী অর্থ বছরটিকে কিভাবে সাজানো দরকার বলে মনে করেন আপনারা? আমার মনে হয় যে আমরা কোভিড শুরুর দিকে যে বাস্তবতায় ছিলাম, যে আমরা অল্প সময়ের ভিতরে স্বাস্থ্যগত ঝুঁকি কাটিয়ে উঠে রিকভারির ফেজে যেতে পারবো, এখনকার বাস্তবতা সেটি হলো যে আমরা স্বাস্থ্যগত ঝুঁকিটিকে আমরা দীর্ঘকালের জন্য এখন একটা বাস্তবতা হিসেবে মেনে নিতে যাচ্ছি। এবং তাই যদি হয়, তাহলে আগামী বাজেট, আগামী বছর আমাদের জন্য আরো চ্যালেঞ্জিং হবে এবং রিকভারি প্রসেসটা আমাদের জন্য আরো সময় সাপেক্ষ হবে। সেদিক থেকে আগামী বাজেটে অবশ্যই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ, সকলেই বলছেন আরো বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে ইমার্জেন্সি সাপোর্ট বাড়ানো, কেননা যেভাবে রোগী প্রতিদিন বাড়ছে, এদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আগামী দিনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, সেখানে একটা বড় সাপোর্ট বাড়ানোর দরকার হবে। দ্বিতীয়ত হলো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাবা হয়েছিল যে অল্প কয়েক মাস হলে চলবে, এখনকার বাস্তবতা যেটি দাঁড়াচ্ছে, এটি আরো বেশ কয়েক মাস ধরে এটি চালানোর দরকার হবে। সুতরাং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পিছনে বরাদ্দ বৃদ্ধির জন্য বাড়তি বরাদ্দ এখানে রাখার প্রয়োজন হবে।
এবং তৃতীয়ত হলো যে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য যে বরাদ্দ যেটি ভাবা হয়েছিল সেখানেও যাতে বাড়তি বরাদ্দ সেখানে থাকে, এবং সেজন্য অন্যান্য সময় জরুরি গুরুত্বপূর্ণ যেগুলো প্রকল্প যেগুলোতে এখন না করলেই নয় সেখান থেকে অ্যালোকেশন নিয়ে এসে এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং কর্ম নিরাপত্তা, ন্যূনতম কর্ম নিরাপত্তা, আয় নিরাপত্তার পিছনে সরকার যাতে আগামী বাজেটটি নতুন করে সাজান, এরকম একটি প্রত্যাশা আমাদের থাকবে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং হাজা ফাদলি রাব্বি, থ্যাংক ইউ সো মাচ ইনডিড, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। বাংলাদেশ সহ অনেক দেশই আসলে বিষয়টিকে সেই অর্থে গুরুত্ব দেয়নি এবং তার কুফল হচ্ছে অনেক মানুষের মৃত্যু, অনেক মানুষের আক্রান্ত হওয়া, এবং এই পরিস্থিতি আসলে কবে উন্নতির দিকে যাবে বা এর থেকে কবে পরিত্রাণ মিলবে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছে না। আমরা যেটি দেখলাম যে পরিস্থিতি মোকাবেলার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিও আসলে যথাযথভাবে নেওয়া যায়নি। উদ্যোগটা বিলম্বে হয়েছে, আবার যথাযথ উদ্যোগ নিতে গিয়েও শেষ পর্যন্ত আবার ওই জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষার নামে আসলে এক ধরনের গোঁজামিল দেওয়া হয়েছে, যেটি আসলে সংকটকে বাড়িয়ে তুলেছে। জীবনের গুরুত্বটাও সবচেয়ে বেশি এবং সেটির প্রতি যেমন গুরুত্বটা দেওয়া উচিত ছিল, জীবিকার গুরুত্বটাও মাথায় রাখা উচিত ছিল, কিন্তু দুটোকে একসঙ্গে বিলিয়ে ফেলাটা ঠিক হয়নি। এবং সামনে বাংলাদেশের বাজেট, সেই বাজেটের আলোচনায় কিছু প্রস্তাবনা এসেছে। সেগুলো হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তা খাতের জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়াতে হবে, স্বাস্থ্য খাতের বরাদ্দ অনেক অনেক বেশি বাড়াতে হবে, এবং ইমার্জেন্সি ফ্যাসিলিটির ক্ষেত্রেও বরাদ্দ বাড়াতে হবে। এবং সব মিলিয়ে আসলে সংকটটা কোথায় গিয়ে ঠেকবে সেটি কিন্তু কেউই নিশ্চিত নয়। এবং এর জন্য যেটি দরকার, আসলে সমস্ত রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে আরও মত বিনিময়, তাদের পরামর্শগুলো গ্রহণ করা, এবং শুধুমাত্র আশু সমস্যা সমাধানের দিকে মনোযোগ না দিয়ে মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে আসলে পরিকল্পনা করতে হবে এবং অনেক দূরের তাকাতে হবে। অন্যথায় এই সংকট মোকাবেলা হয়তো খুব সহসাই সমাধান করা সম্ভব হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।